নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ভ্রমণ সঙ্গিনী। আজকের গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ভ্রমণ সঙ্গিনী। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে রত্নদীপ দেখতে পায় সুদীপ তার বুকের মাঝখানে মুখ ঘষছে সেই বয়স্ক ভদ্রলোকটি, আর সুদীপ তাও আঁকড়ে ধরেছে সেই লোকটিকে। বারবার বলছে, পিঠের মধ্যে হাত ডলছে আর বলছে, ভালো করে ভালো করে, এইভাবে এইভাবে। কি করছো তোমরা এগুলো বলে চিৎকার করে ওঠে রত্নদীপ। আর ওর এক চিৎকারে হোটেলের সমস্ত লোকজন ছুটে আসে। দরজা থেকে হিড় হিড় করে টেনে বার করতে থাকে রত্নদীপ তার 10 বছরের পুরনো স্ত্রী সুদীপ্তাকে। তারপর হোটেলে পৌঁছেই রত্নদীপ সবার আগে যেই কাজটা করলো সেটা হলো ম্যানেজারের খোঁজ খবর নেওয়া। বাড়ি থেকে বেরোনোর পরই এই হোটেলের ম্যানেজারকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছিল সে। মোট 3 দিন সে থাকবে। সস্ত্রীক বিয়ের 10 বছর অ্যানিভার্সারি উপলক্ষে কাছে পিঠে ঘোরা বলতে দীঘা ছাড়া আর কোনো স্থানই উপযুক্ত নয়। স্বামী স্ত্রী উভয়েই কর্মক্ষেত্রে ব্যস্ততম জীবনযাপন কিন্তু করে না। রত্নদীপ নিজেই চাকরি করে একটা বেসরকারি কোম্পানিতে, বেশ উচ্চ পদেই সে আছে। আর তার স্ত্রী সুদীপ্তা, সে গৃহকর্ত্রী, ঘরের যাবতীয় কাজকর্ম সামলায়। আজ বিয়ের 10 বছর হওয়া সত্ত্বেও কোনো সন্তান আদি ওদের আসেনি। ডাক্তার বদ্যি দেখিয়েছে বিস্তর, তবুও কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। আসলে সন্তান আসাটাও একটা ভগবানের আশীর্বাদেরই মতো। ওদের কোনো আক্ষেপ নেই। সুদীপ্তার দিদি বিদীপ্তা, তার আবার 2টি কন্যা সন্তান, অথচ বিদীপ্তার আর্থিক অবস্থা সুদীপ্তার মতো কুশল নয়। রত্নদীপের অনেক বলাবলির পর শেষ পর্যন্ত সুদীপ্তা রাজি হয়েছিল বিদীপ্তার ছোট মেয়েটাকে দত্তক নেবার জন্যে। প্রথম প্রথম শ্বশুর শাশুড়ি বেশ দোনোমনো করলেও পরে বিদীপ্তার করুণ আর্থিক অবস্থা, বড় মেয়েটাকেই পরিমাণ মতো খাদ্য সংগ্রহ করতে না পারা, আরও অনেক কিছুর কারণবশত সুদীপ্তার বড়দি বিদীপ্তার ছোট মেয়েটাকে সুদীপ্তা আইনতভাবেই দত্তক নেয়। বর্তমানে মেয়েটির বয়স এই তো 6 মাস। এখনও সে থাকে বিদীপ্তার কাছেই। মাতৃদুগ্ধ পান করানো খুবই দরকারি, যদিও আইনগতভাবে বাবা মা ওরা 2 জন। মেয়েটিকে রেখেই এসেছে রত্নদীপ। তবে এই কয়েকদিনেই অসম্ভব মায়ায় জড়িয়ে পড়েছে বাচ্চাটার সাথে। কি গো, এদিকে এসো, রত্নদীপ ডাকে সুদীপ্তাকে। কি তখন থেকে বলো তো? সেই ট্রেন জার্নি থেকে লক্ষ্য করছি কেমন অন্যমনস্ক হয়ে রয়েছ। দীপ, তোমাকে একটা লোককে দেখালাম না? কোন লোকটা? আরে আমাদের রিজার্ভেশন কামরায় ছিল। কলকাতা থেকে এসি কামরাতেই ওরা এসেছে, কান্ডারি এক্সপ্রেসে করে। দীঘায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5:30। এরপরে হোটেলে আসতে আসতে আরও অনেকটা দেরি। হোটেল স্বপ্ন নীলে উঠেছে ওরা, রুম নাম্বার 210।
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অধৈর্য হয়ে গিয়ে রত্নদীপ প্রায় বেরিয়েই যাচ্ছিল এমন সময়, আরে দাদা, এই টয়লেটে গিয়েছিলাম, যাচ্ছেন কোথায়? কি মশাই, সকালবেলা বলে রেখেছি আপনাকে ঘরদোরের ব্যবস্থা করে রাখতে, জানেনই তো, আপনাকে তো ফোনে সবটাই বলেছি। আমার স্ত্রী শারীরিকভাবে অনেকটাই দুর্বল, রক্তাল্পতা রোগ আছে তার, তা সত্ত্বেও আপনি এতক্ষণ দেরি করলেন। এসেছি প্রায় আধ ঘন্টার মতো হয়ে গিয়েছে, টয়লেটে গেলে কারো এত সময় লাগে নাকি? ম্যানেজার একটু হেসে উত্তর দেয়, মাফ করবেন দাদা, আমার একটু বেশি সময় লাগে, কোষ্ঠকাঠিন্য আছে তো। আবার ঠিক আছে ঠিক আছে, চলুন। তা আপনারা কি নেবেন, নর্মাল রুম নেবেন নাকি এসি? না না, এসি এসি, এসি ছাড়া ও থাকতে পারে না, গরমে খুব কষ্ট পায়। তাহলে দাদা বলবো, এই গরমে আপনাদের আসা একেবারেই উচিত হয়নি। তাহলে কি আপনার কথা অনুযায়ী শীতকালে আসবো, যখন দীঘা সুন্দরীকে ঠিকঠাক দেখাই যায় না? কথাটা বলে রত্নদীপ সুদীপ্তার দিকে তাকায়। সুদীপ্তা এখনো অন্যমনস্কভাবে তাকিয়ে রয়েছে। ওর চোখের দৃষ্টিতে এখনো সেই পুরুষটির উপস্থিতি টের পায় রত্নদীপ। কলকাতার ফ্ল্যাট থেকে বেরোনোর সময় শাশুড়ি মা একগাদা খাবার তৈরি করে দিয়েছিল, তার জন্য একটা লাগেজ অগ্রিম ওদের হাতে করে বইতে হয়েছে। এছাড়া সুদীপ্তার ঘাড়ে একটা ব্যাগ, একটা ট্রলি, আর রয়েছে রত্নদীপের ঘাড়ে একটা ব্যাগ। টোটাল এইটুকু ছাড়াও একটা 5 লিটারের জলের বোতল আর টিফিন বক্স। মোটামুটি রিজার্ভেশন কামরা না থাকলে নাজেহাল অবস্থাই হতো। ট্রেনে উঠেই লাগেজটাকে তুলে দিয়ে রত্নদীপ সুদীপ্তার পাশে বসেই দেখল সুদীপ্তা তাকিয়ে রয়েছে ওদের ঠিক সামনের সিটটায়, মানে একেবারে মুখোমুখি সামনে নয়, ত্রিকোণ ভাবে দেখতে গেলে অনেকটা বাদিক ঘেঁষা করে তেচরা ভাবে। যেই সাইডে দুটো করে সিট থাকে সেই সাইডে একজন ষাটোর্ধ্ব ভদ্রলোক সুদীপ্তার দিকে হা করে চেয়ে রয়েছে। সুদীপ্তার পরনে ছিল আজকে ছোট একটা প্যান্ট আর ওপরে একটা টপ, ছোট বলতে 3/4। ওর লোমযুক্ত পাগুলো বের করতে বেশ অস্বস্তি হচ্ছিল সুদীপ্তার। বারবার বলেছিল, আমি দীঘা যাওয়ার আগে একটু পার্লার থেকে এই পরিষ্কার করে আসি না। কিছু লাগবে না, লোম তুলতে নেই, শরীরের ন্যাচারাল ঘামটা বেরোতে সহায়তা করে। তাছাড়া তোমাকে আমি 10 বছর ধরে ঠিক যেরকমভাবে দেখে অভ্যস্ত সেরকমই দেখতে চাই, কিচ্ছু হবে না ওতে। তাছাড়া মেয়েদের শরীরের লোম পুরুষের মতো হয় না। কিন্তু সুদীপ্তার তাই ছিল, তার হাতে পায়ের লোমগুলো অনেকটা বন্য বানরের মতো। অস্বস্তি হচ্ছিল সুদীপ্তার ওই 3/4 প্যান্ট আর পিঙ্ক কালারের টপটা পরে। কোনোদিন যেসব সে পরেনি, বিয়ের পর থেকে শাড়ি আর নাইটতেই টিকেছিল মেয়েটা। কিন্তু দীঘায় আসতে গেলে শাড়ি পরতে বিস্তর অসুবিধে, সমুদ্রের ঢেউয়ে স্নান করতে গেলেও অসুবিধে, সুতরাং এইসব তো একটু পরতেই হবে। রত্নদীপ বেশ খানিকক্ষণ সুদীপ্তার চোখের দিকে চেয়ে দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলিয়ে দেখেছিল সামনে বসা ভদ্রলোকটিকে। কি গো, তোমায় কি টিচিং করছে? না না, অনেকক্ষণ থেকে তাকিয়ে রয়েছে। ওনার দৃষ্টিটা ভীষণ বিভৎস। কেন বলো তো? দেখো কেমন মনে হচ্ছে চোখ দিয়ে আমার গোটা শরীরটাকে দেখছে। এ তো বাবার বয়সী ভদ্রলোক, এনার দ্বারা কিছুই সম্ভব না। আহ দীপ, প্লিজ, তুমি জানো কোনো লোকের এইরকম পাথর সম দৃষ্টি আমি একেবারে সহ্য করতে পারি না। পাগলি, ও কি করবে তোমায়? কিন্তু গোটা রাস্তাটা ওরা দেখতে পেয়েছে। এমনকি ট্রেনটা যখন পার হয়ে রাস্তাগুলো ধরেছে বিভিন্ন রকমের, তখনও একটা একটা করে স্টেশন পেরিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত উলুবেড়িয়া পার করার পর অধৈর্য হয়ে যায় সুদীপ্তা। লোকটার কাছে এগিয়ে যেতে চায়, এমন সময় হকাররা আসে, ট্রেনের হকাররা, খাদ্যদ্রব্য বিক্রি করতে। লোকটি হয়তো বুঝতে পেরেছিল নিজের ভুলটা, তাই চোখের দৃষ্টি সরিয়ে হকারকে ডেকে বলল, বাবু এক কাপ চা দে দেখি। এই প্রথম কণ্ঠস্বর শুনল। এতক্ষণ ধরে নীল রঙের জামা পরা, কালো রঙের প্যান্ট পরা বছর 60 সেই লোকটিকে দেখে বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করছিল সুদীপ্তার। ছোটবেলার অনেক জঘন্য স্মৃতি মস্তিষ্কের মধ্যে উকি মারছিল বারবার। মামার বাড়িতে বেড়াতে গিয়ে দাদুর সাথে কাটানো সেই বিভৎস মুহূর্তগুলো, ওগুলো সে মনে করতে চায় না, তবুও কেন যেন বারবার ওই জঘন্য স্মৃতিগুলো মস্তিষ্কের মধ্যে বিষাক্ত পোকার মতো কিলবিল করে উঠেছিল। ট্রেনটা ছেড়ে আসা পর্যন্ত ওই অসহ্য ভাবটা শরীরের মধ্যে ছিল। শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে তারপর দীঘা।
ওই অসহ্যকর পরিবেশটা কাটিয়ে উঠতে উঠতে একটা সময় ওই লোকটার দৃষ্টির মধ্যেই নিজেকে বাঁধিয়ে ফেলেছিল সুদীপ্তা। লোকটা চোখের দৃষ্টি ঘোরালেই ওর যেন কেমন লাগছিল। মনে হচ্ছিল ওই চোখের দৃষ্টি ওকে দীঘার সমুদ্রের অতলে ভাসিয়ে নিয়ে যাবে। বিয়ের পর আজ পর্যন্ত তেমনভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এই প্রথম বাড়ি থেকে বেরিয়ে পৃথিবীটাকে অন্যরূপে চেনা। হোটেলের চাবিটা নিয়ে রত্নদীপ ধাক্কা মারে সুদীপ্তাকে। কি গো, ট্রলির মধ্যে বসে রয়েছো, ফেটে যাবে তো। ওহ সরি, বুঝতে পারিনি। ঘর নিয়েছো? কখন? তখন থেকে তোমায় ডাকছি। আধার কার্ডটা বের করো, দেখাতে হবে তো। তোমার কাছেই তো ছিল। কি আমার কাছে? বলে রত্নদীপ নিজের মানিব্যাগটা চেক করতে গিয়ে দেখে সত্যি সত্যি ওর ব্যাগের মধ্যেই দুটো আধার কার্ড রয়েছে, সঙ্গে জেরক্স কপিও। ম্যানেজারকে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা ছেলে এলো। সে ম্যানেজারের পাশের ঘর থেকেই নতুন বিছানার চাদর নিয়ে আসলো এবং বলল, হ্যাঁ আপনারা এদিকে আসেন। একটা নতুন বিল্ডিং। এই হোটেল স্বপ্ননীলের 3টে বিল্ডিং রয়েছে। ফার্স্ট বিল্ডিংটা পেরিয়ে, সেকেন্ড বিল্ডিং পেরিয়ে থার্ড বিল্ডিংটা। দেখে মনে হচ্ছে কয়েক মাস আগেই রং করা। বেশ হালকা আকাশি রং, তার আবার সাদা রঙের বর্ডার। মনে হচ্ছে সমুদ্র সুন্দরীর মাঝখানে দাঁড়িয়ে থাকা একখণ্ড দ্বীপের মতো। আসুন স্যার। পেছনে পেছনে ফলো করতে করতে ওরা ওঠে। সুদীপ্তাকে বেশ ক্লান্ত এবং বিধ্বস্ত দেখাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুদীপ্তা বলে, থার্ড ফ্লোরে নাকি? আরে না না, সেকেন্ড ফ্লোরে, চলে এসো। ঘর খোলার সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে সুদীপ্তা। আচ্ছা, এসিটা আমি চালিয়ে দিচ্ছি। ছেলেটা এসি অন করে দেয়। 60 ডিগ্রি রয়েছে। আপনারা এই সুইচটা অফ করে, ও সব জানে আমাদের বাড়িতে এসি আছে, হো হো মাফ করবেন। এক টুকরো সাবানের খণ্ড বের করে ছেলেটি বলে, এটা আপনাদের বাথরুমে রাখবেন। ঠিক আছে। সঙ্গে করে কলগেট, সাবান, শ্যাম্পু সবই নিয়ে এসেছে সুদীপ্তা। খুব সংসারী এবং ঘরোয়া মেয়ে তো, A to Z সবটা। এমনকি সঙ্গে দুটো ছাতা, রেনকোট সবই। যদি বৃষ্টি হয় তখন কি হবে? ছেলেটি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রত্নদীপ দরজাটা বন্ধ করে দেয় এবং ঝাঁপিয়ে পড়ে সুদীপ্তার ওপরে। সুদীপ্তার শরীরে তখন ঘরমাক্ত নোনা জলের স্বাদ। ঘেবে গেছো? তা তোমাকে এখনই কে বলেছে আমার ওপর আছড়ে পড়তে? সরো, সারা গায়ে ধুলোবালি, আগে শাওয়ারটা সারি। আজকে দুইজনে একসঙ্গে স্নান করি। না না, একসঙ্গে না, আমার লজ্জা করে। 10 বছর পরেও লজ্জা? তোমরা বুঝবে না, তোমাদের চোখের দৃষ্টিতেই আমাদের লজ্জা, বুঝলে? ধাক্কা দিয়ে সুদীপ্তা সরিয়ে দেয় রত্নদীপকে। ট্রলি ব্যাগটা খুলে একটা সাদা রঙের নাইটি বার করে। এই ভেতরে কিছু পড়ো না। ঠাট, ঘুরতে যাবো না এখনই? হ্যাঁ, সমুদ্র সুন্দরীকে দেখতে এসেছি, রাতেও দেখবো, ভোরেও দেখবো, প্রাণ ভরে। আর তোমাকে আমি। আবার তুমি শুরু করলে বলে আবার ওকে ধাক্কা দিয়ে বাথরুমের ভেতর ঢুকে যায় সুদীপ্তা। এই একটু সাবানটা দাও না, নিতে ভুলে গেছি। দেখো ট্রলিতে রয়েছে সাইডে, যেখানে চেন দেওয়া আছে। রত্নদীপের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। সাবান নিতে যখন ভুলেই গেছে তখন না হয় দেখো, দুষ্টুমি করবে না। আমি কিন্তু গিয়ে কমপ্লেন করব, আর কমপ্লেন করে দুটো রুম কিন্তু আলাদা করে নেব, তখন ভালো হবে তো? এত ভয় পাও? তোমাকে ভয় পাই মশাই। দাও, ভালো করে দাও। বাথরুমে দরজাটা সামান্য খুলে হাতটা বাড়িয়ে দেয় সুদীপ্তা সাবানের শ্যাম্পুটা নেবার জন্যে। কিন্তু রত্নদীপ্তা বিরাট বদমাস, সে কিছুতেই দেয় না। এদিকে দরজাটা অনেকটা খোলার পরে সুদীপ্তা নিজে আবার লজ্জা পেয়ে যায়। রত্নদীপ্তাকে হাঁ করে দেখে। কি দেখছো? এত দেখেও তোমার হয় না? কি যে সুখ পাও। ওর হাত থেকে ছিনিয়ে নেয় সাবান আর শ্যাম্পুটা এবং দরজাটা বন্ধ করে দেয়। বেশ খানিকক্ষণ নিজের শরীরটাকে শীতল জলে ভাসিয়ে দেওয়ার পরে আরাম লাগে সুদীপ্তার। কিন্তু চোখ দুটো বন্ধ করার পরেও সামনে বসে থাকা সেই পুরুষ সঙ্গীটিকে বারবার সে দেখতে পাচ্ছে। উফ, অসহ্য লাগছে, শরীরটা কেমন যেন করে উঠছে। বাথরুম থেকে বের এসে এবং বলে, যাও তুমিও ফ্রেশ হয়ে নাও। আর ফ্রেশ হয়ে কি হবে? এই নোংরা জামা কাপড় একদম খাটে বসবে না। সরো সরো সরো। ছেলেটি এসে পরিষ্কার চাদর পেতে দিয়ে গেছে, একদম নোংরা করবে না তুমি। যাও, ভালো করে ড্রেস চেঞ্জ করো, আর ওই ড্রেসগুলোকে ওই যে ওখানে ঝুলিয়ে রেখে দাও। এগুলো পরে আমরা রিটার্ন করব, ঠিক আছে? সে না হয় বুঝলাম, কিন্তু আমার প্যান্ট জামা সব তো ওখানেই আছে, বের করে নাও না। ওহ, কেন বোঝো না? তুমি হলে গিয়ে আমার অভ্যেস, এই অভ্যেস যে আমি ত্যাগ করতে পারবো না। ঠিক আছে, আমাকে ছোবে না এখন, আমি বের করে দিচ্ছি বলে সুদীপ্তা ট্রলি ব্যাগ থেকে পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় বার করে দেয় রত্নদীপকে।
হাসতে হাসতে রত্নদীপ বাথরুমের দিকে ঢুকে যায়, দরজাটা বন্ধ করে দেয়। আর ঠিক তখনই তার মনে পড়ে সে গা মোছার জন্য টাওয়ালটা নেয়নি। ততক্ষণে তার পোশাক পরিবর্তন করা হয়ে গিয়েছে। এই সুদীপ্তা, এই টাওয়ালটা একটু দাও না প্লিজ। দিচ্ছি। সুদীপ্তার মাথাতেও এবার দুষ্ট বুদ্ধি চাপে। রত্নদীপকে যখন সে বলেছিল খবরদার একদম দুষ্টুমি করবে না, চুপচাপ শ্যাম্পু সাবানটা দিয়ে চলে যাবে, তখন কিন্তু রত্নদীপ ওর কথা শোনেনি, ওকে দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার সুদীপ্তাও ভাবে কেননা দুষ্টুমিটা আমিও করি, এটা তো আর বাড়ি নয়, এই দুটো দিন আমাদের নিভৃতে কাটানোর সময়, কেউ আসবে না কোনো বাধা দিতে, কোনো বড় মানুষের বকুনি নেই, শাসন নেই, আছে শুধু দুইজনের বুক ভরা ভালোবাসা আর এক বুক নিঃশ্বাস গ্রহণ, সুন্দর উত্তপ্ত আর্দ্র বাতাসে নিজেকে উজাড় করে দেওয়া ছাড়া। এই মনোরম মুহূর্তটুকুই জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যাবে। মনে পড়বে যে বিয়ের 10 বছরে আমরা গিয়েছিলাম দীঘায় আমাদের নতুন হানিমুন যাপন করতে। কি গো, দাও। দিচ্ছি। দরজাটা সামান্য ফাঁক করে রত্নদীপ টাওয়ালটা চাইছিল, কিন্তু সুদীপ্তা তো দুষ্টু, সে রীতিমতো দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলে। আর ওকে দেখেই সঙ্গে সঙ্গে রত্নদীপ নিজের বুকের ওপরে হাত দেয় আর হাত দেয় নিজের 2 উরুর সন্ধিস্থলে। এবার কেন মশাই, লাগছে তো লজ্জা? হেই, তুমি এরকম কেন করছো? এভাবে আমার দিকে কেন তাকাচ্ছ? আহা হা হা। আর তুমি যখন হা করে তাকিয়ে তাকিয়ে লাইট জ্বালিয়ে দেখো তখন আমারও ঠিক এরকম লাগে, জানো তো? বলে টাওয়ালটা মুখে ছুঁড়ে দিয়ে সুদীপ্তা হাসতে হাসতে সরে যায়। বাথরুমে তখন জলের শব্দ হচ্ছে, আর এদিকে সুদীপ্তা ট্রলি ব্যাগ থেকে কি পরে ঘুরতে যাবে সেটা বার করছে। এখানে আসার জন্যে অনেক টাকার কেনাকাটা করেছে ও, মাত্র 3 দিনের থাকা, অথচ জামা কাপড় বিস্তর, পত্তনে পত্তনে পরিবর্তন করে করে পরবে। ছোটবেলায় খুব শখ ছিল জিন্সের প্যান্ট পরা, টপ পরা, কিন্তু হয়ে ওঠেনি, বাবা মা দেয়নি। বরাবরই সুদীপ্তার চেহারাটা ছিল গোলগাল, ওকে নাকি ওইসব পোশাকে একদম বেমানান। মা একেবারেই পছন্দ করতেন না, বাবা যাও দিতেন মায়ের চোখের ভয়ে দিতে পারতেন না। কিন্তু এখানে আসা উপলক্ষে অনেকগুলো সেট কিনেছে সুদীপ্তা। রত্নদীপকে ভীষণ ভালোবাসে, সন্তান হয় না দোষটা সুদীপ্তারই, অথচ কোনোদিনও ওকে দোষারোপ করেনি। বিদীপ্তার ছোট মেয়েটাকে অ্যাডাপ্ট করার জন্যে সব থেকে বেশি আগ্রহ যার ছিল সেটা হলো রত্নদীপেরই। ট্রলি ব্যাগ থেকে আকাশি রঙের 2 জামা প্যান্টের সেট বার করে ও, ম্যাচিং করে কেনা স্বামী স্ত্রীর, আর প্যান্ট। মোবাইলটা হাতে নিয়ে মনে মনে ভাবে এবার একটা ফোন করে দি বাড়িতে, চিন্তা করছে সবাই। চিন্তা করার আগেই ফোনটা বেজে ওঠে। ফোনের ওপার থেকে শাশুড়ি মা ফোন করেছেন। কি রে, তোরা পৌঁছসনি? হ্যাঁ মা, পৌঁছেই তো ফ্রেশ হলাম, আমাকে একটু ফোন করে বলবি তো রে মা, তোর বাবা আর আমি চিন্তা করে করে মরছি। আর শোন, তোর দিদি ফোন করেছিল, নাতনির নাকি শরীর খারাপ হয়েছে। কি? কখন বললো? এই তো। আগে কেন বলেনি? আগে বলেনি যাতে তোরা আগে ভালোভাবে পৌঁছে যাস। কোনো চিন্তা নেই, ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাওয়াচ্ছে, শরীর ঠিক আছে। আমি ভিডিও কলে কথা বলেছি। আর শোন, আমি বলেছি তোরা 3 দিন পর ফিরবি, তখন যেন অবশ্যই ওকে দিয়ে যায়। মা, তোমার ওকে মেনে নিতে কষ্ট হচ্ছে না তো? আর কষ্ট কি রে মা, তোর তো দিদি, তোরই তো রক্ত আছে। থ্যাংক ইউ মা, তোমরা এতটা ভালোবাসো বলেই আমার মতো মেয়েকে তোমরা গ্রহণ করতে পেরেছো। তোর মতো মেয়ে মানে? তুই হলি আমার লক্ষ্মী মন্ত বৌমা। এই নে তোর বাবা কথা বলবে। হ্যাঁ, কি ব্যাপার? পৌঁছে ফোন করতে হয় তো, আমার তো বিপি হাই হয়ে যাচ্ছে। বাবা, সামান্য কলকাতা থেকে দীঘা, তোমরা কেন এলে না? তাহলে আর বিপি হাই হতো না? আমরা গেলে কি আর তোদের হানিমুন হতো রে? কর হানিমুন কর। তোর মার সঙ্গে আজকে 36টা বছর বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একটু মধু জামিনী যাপন হলো না। সরো, বাজে কথা বলো না। মধু জামিনী হলো না বলেই তো রত্নদীপ এমনি এমনি হলো। আহা, ছোট ছোট বাচ্চাদের সামনে কি বলছো? কি আর বলবো, তুমি যেমন ছ্যাবলামি মারছো আমিও তেমনি ছ্যাবলামি মারছি। তোমাদের ঝগড়া কমলো না। আচ্ছা, তোমাদের ছেলে বেরিয়ে গেছে, ঘুরতে বেরোবো, কিছু খেয়ে নিস? হ্যাঁ মা, খেয়ে নেব। ফোনটা রাখতেই মাথার মধ্যে চট করে খেলে যায় সুদীপ্তার, সামনেই তো 1 টুকরো ব্যালকনি রয়েছে, যদিও বেডরুমের সঙ্গে লাগোয়া একটা দরজা আছে। দরজা খুলে সেই ব্যালকনিতে যেতে হয়। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মনে হলো নিজের অন্তর্বাসটা
যেটা নাকি কিছুক্ষণ আগেই সে কেচে দিয়েছে, যেটা পরে সে এসেছিল, ওইটা তো এখানে মেলে দিলে ভালোই হয়। তাছাড়া বাড়ির মতো তো আর এখানে কোনো অসুবিধা নেই যে অন্তর্বাস মেলার পরে তার উপরে কাপড় চাপা দিতে হবে, সায়া চাপা দিতে হবে। বাড়িতে তো ব্রা প্যান্টি মেলাই যায় না খোলা মেলায়, বিশেষ করে বারান্দায়, কারণ ওর শ্বশুর বাড়িটা একেবারে রাস্তার লাগোয়া তো, বিস্তর ছেলেপেলে সেখান দিয়ে যাতায়াত করে। ওই ব্রা প্যান্টে দেখেই নাকি সবাই কুদৃষ্টি দেয়। যদিও এইসব কথাগুলো সুদীপ তার নয়, সুদীপ তার ঠাকুমা শাশুড়ির ছিল। ভালো হয়েছে, বুড়িটা ভীষণ খ্যাটখ্যাটি, মরে গেছে বাঁচা গেছে। মনে মনে ভাবতে ভাবতেই সেগুলোকে মেলার জন্যে দরজাটা খুলে সামনে দাঁড়িয়ে সুদীপ তার চক্ষুশূল হওয়া অবস্থা। ওর হোটেলের ঠিক সামনে আরও একটা হোটেল, মাত্র 10 ফুটের মতো ডিফারেন্সেই। দুটো ব্যালকনি, এবং দুটো ব্যালকনির গ্রিলের জানালায় দুটোর ব্যবধানকে চিরস্থায়ী করেছে। দুই দিকেই দড়ি টাঙানো, কিন্তু সামনের হোটেলের ব্যালকনিটা অপেক্ষাকৃত ছোট, ওটা বেশ খোলামেলা এবং বড়। দড়ির মধ্যে ব্রা প্যান্টিটা মেলতেই সুদীপ তার চক্ষু আটকে যায়। ব্যালকনির লাগোয়াই রয়েছে বেডরুমটা, আর সেখানে সেম প্রকৃতির একটা জানালা, আর পাশেই খাট। খাটের ওপরে বসে রয়েছে সেই বছর 60 বয়স্ক বৃদ্ধটি। ওনার পরনে বর্তমানে একটা স্যান্ডো গেঞ্জি এবং সাদা রঙের একটা হাফ প্যান্ট। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুদীপ তার দিকে। সুদীপ তা ব্রা প্যান্টিটা মেলেও একটা বিশ্রী দোনামোনা অবস্থায় পড়ে। ইস, এইখানেও লোকের দৃষ্টির অভাব। আর কোথায় যে যাব? এই, কোথায় গেলে? পেছন থেকে রত্নদীপ ডাক দেয়। হাসি। সুদীপ তার দরজাটাকে ধম করে বন্ধ করে দিয়ে বেশ হাঁপাতে থাকে। হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? না, ওই লোকটা। কোন লোকটা? ওই ট্রেনের লোকটা। আদার কি বলো? সে আমাদের কাছে কেন আসবে? উনিও মনে হয় দীঘাতেই নেমেছে। হ্যাঁ, নামতে পারে। তাই বলে সেম হোটেলে নিশ্চয়ই ওঠেনি। এই একই হোটেলে আমরা আধ ঘন্টা ধরে বসে রয়েছি, এলে তো দেখতেই পেতাম। হয়তো খুঁজতে খুঁজতে এসেছে। আহ, তুমি দেখেছো কোথায়? সামনে, সামনে হোটেলে। দেখি সরো সরো। দরজা খুলে রত্নদীপ এগোয়। তারও পরনের অন্তর্বাসটা মেলতে হবে, কিন্তু সে গিয়ে বলে, এই এদিকে এসো। কোথায়? সুদীপ তা অবাক হয়ে যায়। এতক্ষণ ধরে যেই জানালার পর্দাটা সরানো ছিল, যেখানে ওই বৃদ্ধ লোকটির অবয়বটা বেশ বিছানার উপরে পরিপাটি করে বসেছিল, লোকটি নেই। আমি সত্যি দেখেছি, বিশ্বাস করো। কতক্ষণ ধরে লোকটাকে দেখেছো তো, তোমার মস্তিষ্কে এফেক্ট পড়েছে। চলো, সমুদ্রের হাওয়া খেয়ে আসলে সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? একদম সত্যি। চলো দেখি। সুদীপ তাকে ঘরে নিয়ে আসে রত্নদীপ। ওদের ম্যাচিং করা পোশাক আশাকগুলো পরে। এই, মোবাইলটা নিও, জলের বোতল নিও। না, আমি আর এই 5 লিটারের বোতল নিয়ে বইতে পারবো না। এবার তুমি কিনে নিও একটা। কিছু খেতে হবে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খাবো তো। আমি একটা ছোট্ট হ্যান্ডব্যাগ নিয়ে এসেছি, ওটা ক্যারি করি? হ্যাঁ, ওটাই ক্যারি করো। দুইজনে মিলে হোটেল থেকে বেরোনোর পূর্বে দেখে ম্যানেজার বসে বসে দাঁত খোঁচাচ্ছে। ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে রয়েছে, ঠিক বেঞ্চের ওপরে পা তুলে। ওনার যেখানে টেবিল রয়েছে তার পাশেই রয়েছে সোফা, এবং সোফার সঙ্গে সাঁটিয়ে রয়েছে একটা বেঞ্চও। ওই সোফার মধ্যে এসি কম্পার্টমেন্টের লোকগুলো বসে, আর বেঞ্চের মধ্যে বসে আম পাবলিকের। কেমন মানসিকতা! ছি, আগে জানলে এই হোটেলে সে উঠতই না। দাদা, চাবি রেখে যাচ্ছেন? হ্যাঁ, ঘুরতে যাচ্ছি, যদি ভুল করে চাবি হারিয়ে যায়। বড় বড় করে তো পোস্টারে লিখে রেখেছেন, চাবি হারিয়ে গেলেই নাকি 25,000 টাকা জরিমানা। হ্যাঁ গে হ্যাঁ, কি বলুন তো, মালিক পক্ষ যেমন করে চালাবে তেমন করেই তো আমাদের চলতে হবে। হেদিকি। হ্যাঁ, ঠিক আছে, চাবিটা রেখে গেলাম, যখন ফিরবো তখন। হ্যাঁ, আগে ফেরার সময়টা দেখে নিয়েছেন তো? হ্যাঁ, 11টার মধ্যে ফিরতে হবে, দেখে নিয়েছি। রত্নদীপ সুদীপ তার হাত ধরে বেরিয়ে যায়। বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, অ্যাট লাস্ট আমরা এলাম। হ্যাঁ, অ্যাট লাস্ট এলাম, কতগুলো বছর পর বলো তো। চলো। সমুদ্র তটের মাঝখানে এসে অবাক হয়ে যায় সুদীপটা। রত্নদীপ বলে, দেখে নাও, 2 চোখ ভরে সমুদ্রকে দেখো। সমুদ্রের উত্তাল পাতাল ঢেউ, পাথরের ওপর আছড়ে পড়া, কত সুন্দর প্রকৃতি আমাদের। এই হাওয়ার জন্য এসি লাগে না। সমুদ্র নিজের কাজ করে চলেছে, অনবরত ঢেউ আছড়ে আছড়ে পড়ছে। তার কুল কিনারার কোনো হদিশ নেই।
কোনো মানুষকেই সে আলাদা নজরে দেখে না। তার চোখে সবাই সমান এবং সকলেই সমানভাবে দোষী এই প্রকৃতিকে ধ্বংস করার জন্য। সমুদ্র জলের মধ্যেই কতগুলো বাচ্চা ছেলে পিংপং বল ছুঁড়ে মারছে, কেউ আবার জলের বোতল, কিন্তু সমুদ্র কাউকেই গ্রহণ করে না। যে ঢেউটা নিয়ে যাচ্ছে সেই ঢেউটাই আবার পরবর্তী রূপ নিয়ে যেন ফিরিয়ে দিয়ে যাচ্ছে। একুল ওকুল দুকুলি যেন মিলেমিশে একাকার। পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত যেন কোনো দাগ বোঝাই যায় না। আকাশ আর সমুদ্রের মাঝখানে কোনো ব্যবধান নেই, দুটোই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে আকাশের চাঁদ তারা আর সমুদ্রের ঢেউয়ের একটা অভূতপূর্ব মেলবন্ধন। বেশ খানিকক্ষণ সমুদ্রের উত্তাল হাওয়া খাওয়ার পর সুদীপ্তা পেছন ঘোরে। রত্নদ্বীপ ওর পেছনেই দাঁড়িয়েছিল। ওর কানে কানে বলে গেল, তুমি দাঁড়াও, আমি চা নিয়ে আসি। চা না, ডাব খাবো, ওই দেখো বলে সুদীপ্তা দেখালো দুইজন যুগল পাথরের ওপর বসে সমুদ্রের জলের আছাড় খাচ্ছে আর ডাব খাচ্ছে। এই সন্ধ্যেবেলা ডাব, মনে পড়ে তো সেই দিনের কথা? মনে আছে, একবারই তো গ্যাস অম্বল হয়েছিল, আর হবে না। মা কি বলেছে মনে নেই? মনে পড়ল শাশুড়ি মায়ের বচন, বারবার বলে দিয়েছেন, বৌমা পৌঁছে কিন্তু ভারী কিছু খেয়ে নিও, অনেকক্ষণ পেটে কিছু পড়বে না। ট্রেনে বসে শাশুড়ি মায়ের করে দেওয়া লুচি আর আলু ভাজা খেয়েছিল ওরা, কিন্তু দুই একটার বেশি খেতে পারেনি। গা গুলিয়ে উঠেছিল সুদীপ্তার। আজকাল মাথাটা কেমন যেন ঘোরে মাঝে মাঝে, গাটাও গোলায়। ডাক্তার বলেছেন রক্তাল্পতা, তাই হাওয়া বদল করতে। সেই জন্যই এখানে আরো বেশি করে আসা। রত্নদ্বীপ! পেছন ঘুরে সুদীপ্তা দেখতে পায় না রত্নদ্বীপকে। দুবার ডাকে, কিন্তু লক্ষ লক্ষ লোকের মাঝখানে সেই চিৎকার শোনার মতো অবকাশ নেই কারো। তার উপরে সমুদ্রের বিরাট গর্জন ধ্বনি আর হাওয়ার শো শো শব্দ, বাচ্চা কাচ্চার কিচির মিচির, বিভিন্ন লোকদের বিভিন্ন জিনিস বিক্রয়ের চিৎকার, সব মিলিয়ে আর মাছের গন্ধে একটা ভরপুর পরিবেশ। কোথায় গেলে? হ্যাঁ প্লিজ! দুম করে একজনের সঙ্গে ধাক্কা লাগে সুদীপ্তার। সেই ব্যক্তি অপলক তাকিয়ে রয়েছে সুদীপ্তার চোখের দিকে। তার পরনে বর্তমানে আকাশি রঙের জামা এবং সাদা রঙের প্যান্ট। সেই তো বয়স্ক লোকটা, সেই বছর 60 চোখ দুটো যেন এমন সুদীপ্তাকে পারলে এক্ষুনি গিলে খায়। সুদীপ্তার ছোটবেলায় একবার বেড়াতে গিয়েছিল দুঃসম্পর্কীয় এক দাদুর বাড়িতে। গরমের ছুটি উপলক্ষে মা বাবা রেখে দিয়ে এসেছিল ওকে, বিদীপ্তা আর সুদীপ্তাকে। কিন্তু কিছুদিন পরেই বিদীপ্তার ওখানকার জলবায়ুতে খুব কষ্ট হয়েছিল, সে চলে গিয়েছিল বাড়ি। ভালো লেগেছিল বলে থেকে গিয়েছিল সুদীপ্তা, কিন্তু বিভৎস সেই রাতের কথা মনে পড়ে আজও। বয়স্ক সেই লোকটি সুদীপ্তাকে ছাড়েনি তার পাশবিক খিদে মেটানোর জন্যে। রক্তারক্তি কাণ্ড ঘটে যাওয়ার পরে বাড়িতে বাবা মা জানার পরেও কোনো রকম থানা পুলিশ হয়নি, কারণ যদি সুদীপ্তার বিয়ে না হয় ভবিষ্যতে। লোকটিকে কেবলমাত্র ওয়ার্নিং দিয়েছিল সুদীপ্তার পুলিশ বাবা। ওই পর্যন্তই। নিজের যে সারা জীবন ক্রিমিনাল ঘেটে এসে চোরকে পিটিয়ে শাস্তি দিয়ে মেয়ের বেলাতে বদনামির ভয় পেয়ে যাওয়া সেই বারিন বাবু মারা গিয়েছেন আজ বছর 5 হতে চলল। বাবার মৃত্যুতে খুব একটা কান্নাকাটি করেনি সুদীপ্তা, কারণ সেই ছোটবেলার ওই ভয়ঙ্কর স্মৃতির পর থেকে বাবাকে খুব একটা সে সহ্য করতে পারত না। যদিও এই কথা সে কাউকে বলেনি, এমনকি রত্নদ্বীপকেও না। আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন? শাট আপ! আপনি সেই ট্রেন থেকে আমাকে লক্ষ্য করছেন, আপনার লজ্জা করে না একটা মেয়ের বয়সী মেয়ের দিকে কিভাবে তাকিয়ে থাকতে? আমি হ্যাঁ আপনি তো। কি হয়েছে? এই সুদীপ্তা, কি করেছে লোকটি? দেখো না, এখানেও আমাকে ফলো করতে করতে চলে এসেছে। অসহ্য কর একটা লোক। ছি! আচ্ছা মশাই, আপনি আচ্ছা লোক তো? হ্যাঁ, ট্রেন থেকে আপনাকে ফলো করছি, আপনি আমাদেরকে লক্ষ্য করছেন। কি হয়েছে? সুদীপ্তা আপনার কি করেছে? হ্যাঁ, আপনার মেয়ের বয়সী একটা মেয়ে। বাবা দেখো দেখো, দেখো দেখো মানে। বলতে বলতে জনাব 10 লোকজন জড়ো হয়ে যায়, বেশ সন্দেগুন্টা মার্কা চেহারা। ছেলেগুলো কেউ কেউ ফ্যামিলি ম্যান,
কেউ কেউ আবার বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে। কি হয়েছে দিদি, এরকম করছেন কেন? আপনি কি হয়েছে? দেখুন না ভাই, এই লোকটি আমাকে ট্রেন থেকে ফলো করছে, এখানে এসে আমার গায়ের সঙ্গে ধাক্কা মারছে। আমার স্বামী গিয়েছিল চা কিনতে, আর এই লোকটি। ও দাদা, এই বেলালাপানা মারছেন নাকি? মেয়ে ছেলে লাগবে তো আমাদেরকে বলুন। আরে ফ্যামিলি ম্যানের সঙ্গে সব কি হচ্ছে? বলতে বলতে আরো বেশ কয়েকটা ছেলে বেশ রব ঝাড়তে থাকে। লোকটি বেশ বিধ্বস্ত, হাত জোর করে বসে পড়ে একটা বেঞ্চের ওপরে, বলে, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? বুড়ো বয়সে শালা চুলকানি গেল না মারানি, বলে ওঠে একটি চ্যাংড়া ছেলে। লোকটি বলে, মুখ সামলে কথা বলো। মুখ সামলে মানে মেরে বদন বিগড়ে দেবো, পড়া এই সমুদ্রে ফেলে দেবো। সুদীপ্তা আর রত্নদীপ বুঝতে পারে বিষয়টা অত্যন্ত খারাপের দিকে গড়াচ্ছে। শেষ অব্দি সুদীপ্তাই বলে, ঠিক আছে, যা বলেছেন এতে যথেষ্ট, আর তাকাবে না। দেখবেন দিদি, আর তাকালে আমাকে বলবেন। বলে একটা কার্ড সুদীপ্তার হাতে ধরিয়ে দিয়ে যায়। আমরা এই পার্টির ছেলেবেলে আছি, এখানে কেউ কিচ্ছু করতে পারবে, থুতনি বিগড়ে দেবো বাড়াবাড়ে। এই বলে ছেলেটি আরো বেশ কয়েকটা ছেলের সঙ্গে সমুদ্রের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। সুদীপ্তা নাভিশ্বাস ছাড়ে, বাবা এসেই গন্ডগোল। দেখুন, আপনাকে আমরা চিনি না, জানি না, কিচ্ছু না, অথচ আমার স্ত্রীকে এভাবে দেখছেন। আপনার মেয়ের বয়সী। আমার ভুল হয়ে গেছে, বলে বয়স্ক লোকটি হাঁটতে হাঁটতে বোধহয় হোটেলের দিকেই আবার চলে যায়। লোকটি চলে যাবার পর বেশ খারাপ লাগছিল সুদীপ্তার। অতটা রব না দেখালেও চলতো, হয়তো উনিও সমুদ্র দর্শন করতে এসেছিল, ধাক্কা লেগে গিয়েছিল সুদীপ্তার সঙ্গে। কিন্তু বিপদে পড়লে কি আর ওসব কথা কারো মনে থাকে? এখন আর গুণকীর্তন গিয়ে কি হবে? রাত্রেবেলা একটা হোটেলে খাবার খেয়ে ওরা ফিরে আসে। ফিরে এসেই ভালো করে নিজেকে ফ্রেশ করে নেয় সুদীপ্তা। ও জানে আজকে ওর কোনো ছাড় নেই। আজকে রত্নদীপ যেভাবেই হোক ওকে আদর করেই ছাড়বে। প্রস্তুতি সে নিয়ে এসেছে, একেবারে ক্লিনিক থেকে কিনে নিয়ে এসেছে সমস্ত প্রোটেক্টের জিনিস। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে সামনের ফ্ল্যাট থেকে তারস্বর একটা চিৎকারের শব্দ শুনতে পায় ওরা। সবে রত্নদীপ তখন সুদীপ্তার শরীরটাকে নিয়ে খেলতে শুরু করেছে। তার শরীরে নাইটের আবরণটা সরে গিয়েছে, তার বক্ষ বিভাজিকা এখনো বেশ মাধুর্যপূর্ণ। খয়েরি বৃন্ত আজও টানে রত্নদীপকে। অর্ধচন্দ্রাকার নাভি, 10 বছর বিয়েতে কিছুটা মেদযুক্ত, আর সেই কেশযুক্ত জনিদেশে আজও হারিয়ে যায় রত্নদীপ। সেখানে জিহ্বার পর বারবার কেঁপে ওঠে সুদীপ্তার কোমল শরীরটা। 2 হাঁটু দিয়ে আঁকড়ে ধরে বারবার রত্নদীপের মস্তিষ্কটাকে। তারপর রত্নদীপ যখন নিজে প্রবেশ করে ওর শরীরের গোপন গহ্বরের গভীরে, তখন তো আরো বেশি উত্তাল পাতাল ভাবে শক্ত করে চুলের মুঠি ধরে কাঁপতে থাকে সুদীপ্তা। ঠিক যেরকম হয়েছিল ফুলশয্যায় সেই রকমই, কেবলমাত্র রক্তপাতটা হয়নি। যদিও তাই নিয়ে কোনো রকম আক্ষেপ কোনোদিন করেনি রত্নদীপ, জানতেও চায়নি। কিছু কিছু মেয়ের শরীরের বৈশিষ্ট্য কিছু কিছু রকমের হয়ে থাকে, সবার যে রক্ত বেরোবে তা তো নয়। শিক্ষিত সমাজের পুরুষ রত্নদীপ সেই কথাটা খুব ভালো করেই জানে, আর জানে ওর পরিবারের লোকও। এই কারণেই তো ফুলশয্যার বিছানার চাদরটা সুদীপ্তার বাড়ি থেকে সাদা দেওয়া হওয়া সত্ত্বেও শাশুড়িমা পেতে দিয়েছিলেন টকটকে লাল, যাতে লজ্জার সেই রক্তের রং জনসমক্ষে প্রকাশ না পায়। কি হলো? কে আবার গান বাজাচ্ছে? যে বাজাচ্ছে বাজাক। না না, গান নয়, এটা মানে কারো চিৎকার। তুমি এমন কেন করছো? দাঁড়াও না, মনে হয় ব্যালকনি থেকে। তুমি তো এরকম করো না। কেমন কানে বাজছে না? আমার তো কানে আসছে না, মনে হলো চিৎকার শুনলাম। সুদীপ্তার মন মস্তিষ্ক বিগড়ে গিয়েছে। রত্নদীপ বুঝতে পারে এইবার বিষয়টাকে ভালো করে না জিজ্ঞাসাবাদ করলে এই মেয়ের সন্দেহ মন থেকে যাবে না। তুমি উঠে পড়ছো কেন? না, শব্দটা। বলতে বলতে সুদীপ্তা নাইটিটা পরে ফেলে। রত্নদীপকে বলে, দাঁড়াও না, মনে হয় কোনো অসুবিধা হয়েছে, বলে ব্যালকনির দরজা খুলে তাকাতেই দেখতে পায় সামনের হোটেলে ঘরে লাইট জ্বলছে। জানলার পর্দা সরানো। বয়স্ক বৃদ্ধটি হাঁ করে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওর দিকে, মানে ওদের বেডরুমের দিকে। ঘরে টিভি চলছে এবং সেই টিভির পর্দায় ভেসে উঠেছে 90 শতকের কোনো একটা ইংলিশ সিনেমা। আর সেখানে বিভিন্ন রকমের পদ্ধতিতে মিলনের দৃশ্য ফুটে উঠেছে। ছি,
লোকটা কি অসভ্য না, বলে প্রায় চিৎকার করে ওঠে সুদীপ্তা। আমি ভাবলাম উনি কত প্রবলেমে পড়েছে, তাই আমি এলাম। আর দেখো, এই লোকটাকে নিয়ে আগামীকাল একটা কমপ্লেন করতে হবে মনে হচ্ছে। না না, বিদেশ জায়গায় এসে কমপ্লেন করে কি হবে, তার থেকে বরং থাক না, উনি যেমন আছে ওনাকে তেমন থাকতে দাও। তাহলে তুমি কেন আমার সঙ্গে কোঅপারেট করছো না? আমি আবার কি করলাম? এই যে তোমাকে আদর করতে করতে উঠে গেলে। তুমি জানো না আমার তোমাকে আদর না করলে ভালো লাগে না? এখানে এসেছি কি করতে? আরে বাবা, সে তো বুঝলাম, তাই বলে মানুষের অসুবিধা হলে এগোবো না? সুদীপ্তা আবার জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই রত্নদীপ আকুল হয়ে ওঠে। স্ত্রীর বুকের স্পর্শে জেগে ওঠে ওর নেতিয়ে যাওয়া পুরুষাঙ্গটি। কিন্তু ব্যালকনির দরজাটা বন্ধ করতে ওরা ভুলে যায়। ঘরের ভেতরে তখন টিমটিম করে জ্বলছে নীল রঙের আলো, আর সেইখানেই দুটো শরীর উলঙ্গ মূর্তি ভেসে যাচ্ছে তাদের অপার্থিব সহবাসের মিলনের অনাস্বাদিত আহ্বানে। কখনো বিছানায়, কখনো সোফায়, কখনো বা দরজার সামনে। এক এক রকম পজিশনে, এক এক রকম ভাবে, কিন্তু আচমকায় সুদীপ্তার চোখটা আবার আটকে যায় জানলায় বসে থাকা সেই ব্যক্তির দিকে। তখন সুদীপ্তা দাঁড়িয়েছিল আর ওর বক্ষ যুগলের ওপরে হাত দিয়ে নিজেকে ডুবিয়ে দিয়েছিল রত্নদীপ। ঠিক সেই সময় নিজেকে এমনভাবে ওই বৃদ্ধ লোকটির চোখের সামনে ভেসে উঠতে দেখে চিৎকার করে ওঠে ভয়ে সুদীপ্তা। কি বলুন তো দাদা? হ্যাঁ, আমাদের সামনের হোটেলটায় একটা বয়স্ক লোক উঠেছে, বিস্তর অসভ্য। বুঝতেই পারছেন স্বামী স্ত্রীর ব্যাপার, তারপরে তাকেই থাকবে। আপনারাও তো দরজাটা বন্ধ করতে পারতেন। দেখুন, আমরা ফার্স্ট হানিমুনে এসেছি, একটু ভুল হয়ে যেতেই পারে। ঘরের লণ্ঠনটা তো বন্ধ করতে পারতেন। ম্যানেজারটা এমন কথা বলে। রত্নদেব আশা করেছিল একটু সাপোর্ট পাবে, হয়তো পাশের হোটেলে গিয়ে লোকটাকে ঠেট দেবে, কিন্তু সেসব এখানে চলে না। এখানে কে কার বউ, কে কার বউ না, সেটাই কেউ দেখতে চায় না। আধার কার্ড দিল, সব সমস্যা মিটে গেল। পরস্ত্রীকে নিয়ে আসলেও কোনো ব্যাপার নেই সব জায়গায়। ম্যানেজারের কাছ থেকে কোনো রকম সাহায্য না পেয়ে মুখ বেজার করে রত্নদীপ ফিরে আসে রুমে। সুদীপ্তা সেই থেকেই বসে রয়েছে থম মেরে, বারবার বলছে, আমি বাড়ি যাব, আমার আর ভাল লাগছে না। অসহ্যকর পরিবেশের মধ্যে পড়েছে রত্নদীপ, কি করে বুঝে উঠতে পারছে না। আমিও তো পড়েছি মহা মুশকিলে, বলো তো। কতগুলো টাকা আগে থেকে বুক করে দিয়েছি, এখন তো বেরোতেও পারছি না। তার উপরে এতগুলো টাকা। না না, তার থেকে বরং আমরা ব্যালকনির দরজাটাই খুলবো না। কিন্তু জামা কাপড় মেলবে কি করে? সে না হয় ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে একটা দড়ি কিনে নিয়ে এসো না গো। এইটা বরং ভালো বলেছ, তাই করি। সুদীপ্তাকে পরের দিন সকালে ঘরে রেখে রত্নদীপ বেরিয়ে যায় দড়ি কিনতে। ঘরের গ্রিলে জানলাতে দড়ি টাঙিয়েই না হয় জামা কাপড়টা মেলা যাবে, কিন্তু ওই বয়স্ক লোকটাকে শিক্ষা না দিলেই নয়। সেই দিন দুপুরবেলায় ওদের আর কোথাও বেরোনো হয়নি, হোটেলেই সময়টা কেটে গিয়েছে। নানা রকমের উল্টোপাল্টা ভাবনা মাথার মধ্যে এসেছে সুদীপ্তার। লোকটিকে দেখতে অনেকটা সেই দাদুটার মতো, যার স্মৃতিও কিছুতেই মনে করতে চায় না। সমুদ্রের হাওয়া খেতে বেরিয়ে হঠাৎ করে এক টোটোওয়ালার পাল্লায় পড়ে দুইজনে। দিদি যাবেন তো মোহনায়? চলুন 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 চলুন, মোহনায়, শঙ্করপুর, উদয়পুর, তালসারি, কোথায় 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 কোথায়। কিছুক্ষণ চুপ করে থেকে রত্নদীপ বলে, আচ্ছা দাদা, যাবো তো দুটো মানুষ, কত ভাড়া দেবো? 800 টাকা? কি বলছেন, এত লাগে নাকি? বলতে বলতে সেই বয়স্ক ভদ্রলোকটি ওদের পেছনে এসে হাজির হয়। আমরা 3 জন গেলে 800 টাকায় হয়ে যাবে। এ কি, আপনি আপনি এখানে কেন? আসলে আমি একা মানুষ তো, ঘুরবো, লোক পাচ্ছি না, তাই ভাবলাম। তাই বলে আমাদেরকে? আপনার মতো অশুভ চরিত্রহীন লোকের সঙ্গে আমরা ঘুরতে যেতে চাই না। আপনি খুব 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 খারাপ। দেখো, তোমরা আমাকে ভুল ভাবছো। ভুল ভাবছি মানে? হ্যাঁ, আপনি ওই 2 চোখ দিয়ে যা করছেন তাতে। কিছুক্ষণ পর খেয়াল পড়ে সুদীপ্তার, এবং রত্নদীপকেও চোখের ইশারায় দেখায় লোকটার হাতে একটা ব্লাইন্ড স্টিক ধরা। হ্যাঁ, এটা তো সেই দিন সমুদ্রতেও ছিল, যখন ধাক্কা মেরে ওই ছেলেটি বসিয়ে দিয়েছিল বেঞ্চের ওপরে বয়স্ক ভদ্রলোকটিকে। উনি কিন্তু বারবার বলে উঠেছিলেন, তোমরা আমাকে ভুল ভাবছো। তবুও ওরা শোনেনি। আপনি চোখে দেখতে পান না? পাই, অল্প অল্প, ঝাপসা সব কিছু। এই বুড়ো বয়সে কারো বোঝা হয়ে থাকতে চাই না, তাই ঘুরতে বেরিয়েছি। পেনশনের যা পাই
তা দিয়ে বিশ্ব ভ্রমণ করব। মনটা গলে যায় সুদীপ্তার, তার সঙ্গে সঙ্গে রত্নদ্বীপেরও। নিজেদের ভুলটা বুঝতে পেরে ওরা বলে, ভুল ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। আই এম সো সরি আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, আমার সাথে ঘুরতে যেতে এবার তো কোনো আপত্তি নেই। এই টোটো, কত নেবে বলো? 700 দিয়েন। চলো। ওরা ঘুরতে বেরোয়। উদ্দেশ্য শঙ্করপুর আর মোহনা পর্যন্ত। তারপর পরের 2 দিনও তো হাতে সময় রয়েছে। উদয়পুর, তারপরে নায়কালী মন্দির, আরও বিভিন্ন দর্শনীয় স্থান, মোহনাটাও পরের দিন না হয় দেখা যাবে। একই শরীরের ধকল রয়েছে, সেটাও তো দেখতে হবে। বয়স তো রত্নদ্বীপ আর সুদীপ্তারও কম হলো না। টোটোতে বসার পরই ওরা স্বামী স্ত্রীর পাশাপাশি বসে এবং বয়স্ক ব্যক্তিটি ওদের সামনে। টোটো এগোচ্ছে শঙ্করপুরের উদ্দেশ্যে। বৃদ্ধ মানুষটি বেশ খানিকক্ষণ আকাশ আর সমুদ্র তট দর্শন করতে করতে বললেন, আজকের দীঘা আর 40 বছর আগের দীঘায় অনেক পার্থক্য। এসেছিলাম তখন আমি তরুণ, বিস্তর গাছ তখন ছিল। এখন তো সব কেটে কেটে হোটেলের ব্যবসা শুরু হয়েছে। এখনের দীঘা তখনের দীঘায় কত পরিবর্তন। তখন তো ঝাউ সুন্দরীর তটে এই দীঘা সুন্দরীকে ভেসে উঠতে দেখা যেত, আর এখন চারিদিকে শুধু বড় বড় হোটেল আর উষ্ণ বাতাস। তাই সস্ত্রীক এসেছিলেন বুঝি? না না, তখন তো বিয়েই করিনি। বয়স তখন আমার 20। কলেজ কমপ্লিট করে এসেছিলাম। বাবা মা জানতো বন্ধুর বিয়েতে বিপ্রোগ্রামে যাচ্ছি, অথচ আমি তো তখন ঘুরতে বেরিয়েছি। ও, বলল সুদীপ্তা। লোকটি এখনো তাকিয়ে রয়েছে সুদীপ্তার দিকে। সুদীপ্তার পরনে এখন সালোয়ার কামিজ, পাশে রত্নদ্বীপেরও ওই ম্যাচিং করা গেঞ্জি আর প্যান্ট। শঙ্করপুরের কাছাকাছি এসে সমুদ্রের ঢেউ দেখে সুদীপ্তার ইচ্ছে করে তাতে পা ভেজাতে। সেখানকার বাঁধিয়ে রাখা শানের ওপরে বসে সুদীপ্তা। বেশ কয়েকটা ছবি তোলে ওরা। তারপর সুদীপ্তা বলে, আমি একটু জলের ওখানে যাব। এই না না, যেও না, এই পাথরে পা পিছলে পড়ে গেলে সমুদ্র একেবারে গ্রাস করবে। কিচ্ছু হবে না। কথা না শুনে সুদীপ্তা ছুটতে বেরিয়ে যেতে চায়। বয়স্ক ভদ্রলোকটি খপ করে তার হাতটা চেপে ধরে। রত্নদ্বীপ তখন বেশ খানিকটা দূরে সুদীপ্তার। সে চাওয়ালার কাছ থেকে চা কিনছিল। হে কি, আমার হাত ধরলেন যে? যেও না, ও যখন না করছে তখন যেও না। ছাড়ুন ছাড়ুন বলছি। সুদীপ্তা বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। আচমকাই পেছন দিক থেকে ঢেউয়ের একটা ঝাপটা এসে সুদীপ্তার সালোয়ার কামিজটাকে ভিজিয়ে দেয়। তৎক্ষণাৎ বয়স 60 সেই মানুষটি সুদীপ্তাকে বুকের মাঝখানে জাপটে ধরে, বলে, সাবধান, এখানে ভীষণ পিচ্ছিল, পা পিছলে গেলে সরাসরি। আপনি চোখে দেখতে পান তাই না? আপনি আমাদের সঙ্গে আর কি করছেন? হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি। তুমি আবার আমায় ভুল ভাবছো। কে ভুল ভাবছেন করছো? তখন থেকে মিথ্যে কথা শুধু। কি হয়েছে? বলতে বলতে এগিয়ে আসে রত্নদ্বীপ। দেখো না, এই লোকটা অন্ধ নয়, সব দেখতে পায়। কি আপনি আমাদের সঙ্গে? আরে বাবা, আমি তো বলছি তোমরা ভুল ভাবছো। পড়ে যাচ্ছিল তোমার স্ত্রী, তাই ধরেছি। তাই বলে সরাসরি? কথাটা বলতে পারল না সুদীপ্তা। ফেরার পথে আবার একটা অস্বস্তি সুদীপ্তাকে ঘিরে ধরেছে। লোকটা যেন তাকিয়েই রয়েছে ওনার চশমার ফাঁক দিয়ে সুদীপ্তার বক্ষ যুগল মাঝখানের দৃশ্যতে। হোটেল থেকে কোনো রকম খেয়ে দিয়ে ওরা চলে আসে। টোটো ভাড়া মেটানোর সময়ও আরেক বিপদ। লোকটি নিজেই পুরো টাকাটা ধরিয়ে দেয় টোটোওয়ালাকে। টোটোওয়ালা বেরিয়ে যায়। রত্নদ্বীপের মানিব্যাগ থেকে টাকা বার করতে একটু সময় লেগেছিল, কিন্তু ওই লোকটি বুক পকেটেই টাকা নিয়ে ঘুরছিল। উনি ওনার হোটেলে চলে যাবার পর সুদীপ্তা বলে, আর নয়, তুমি কালকেই ব্যাক করো। কি বলছো?
সামান্য একটা বয়স্ক লোককে ভদ্র পেয়ে সামান্য নয়, উনি সামান্য নয়, উনি উনি বিস্তর অসভ্য লোক। ওনার ওনার মতিগতি আমার ভালো লাগছে না। এ মনে হয় দেখতে পায়, আমাকে ইচ্ছে করে চোখের দৃষ্টিতে। দেখেছ, তুমি এখনো কত সুন্দরী, তোমাকে এখনো বুড়ো মানুষরাও রীতিমতো চক্ষু দিয়ে চাটে। বলে রত্নদীপ হাসে। সুদীপ তার ভালো লাগে না। তোমাকে না ডক্টর বলেছে হাওয়া বদল করতে? অনেক হয়েছে হাওয়া বদল, এবার তুমি বাড়ি চলো। তাছাড়া মামনি বলল মেয়েটার নাকি শরীর খারাপ হয়েছে। মামনি আমাকেও ফোন করেছিল। সেই দিন রাত্রেবেলা ভাব ভালোবাসা অনেক কাছে আসার পর বেশ গুমোট গরমটা ঘরের পরিবেশটাকে বদ্ধ করে দিচ্ছিল। এসিটা অন করলেই তো হয়। না না, তোমার যদি আবার শ্বাসের প্রবলেম হয়। ওফ, কিচ্ছু হবে না বলে রত্নদীপ এসিটা অন করে। সুদীপ্তা বলে, আমি একটু দরজাগুলো খুলে দিই, ঘরের মধ্যে গন্ধ হয়ে রয়েছে। কিসের? বুঝতে পারছো না কিসের? রত্নদীপও হাসে। ব্যালকনির দরজা খোলার সঙ্গে সঙ্গেই ওই লোকটির সাথে আবার মুখোমুখি হয় সুদীপ্তা। লোকটি এখনো ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছে, ওদের ঘরের দিকে চেয়ে রয়েছে, ওদের বিছানার দিকে ওনার দৃষ্টি নিবদ্ধ। অসহ্যকর সুদীপ্তা চিৎকার করে ওঠে, আপনি এখনো দেখছেন? হা করে দেখছেন? আপনি কি বিয়াক্কেলে মানুষ বলুন তো? এইবার রত্নদীপ বিছানা থেকে উঠে আসে। এ কি, আপনি এখনো তাকিয়ে রয়েছেন? এ মশাই, আপনি তো আচ্ছা লোক। কে বলেছে আপনি অন্ধ? আর একটা কথা, তোমাকেই বা কেন দেখছে? তুমি লোকটাকে এত পাত্তা কেন দিচ্ছ? হ্যাঁ, তোমারও তো বলিহারি কম যায় না। দীপ, ঠিকই বলেছি, আমি আসার পর থেকে লক্ষ্য করছি লোকটাকে তুমি বেশি গুরুত্ব দিয়ে ফেলছো না আমার থেকে। সুদীপ্তা বুঝতে পারে এই লোকের চাহনিটা ওর কাছে যতটা না অসহ্যকর, ততটা বেশি অসহ্যকর লাগছে রত্নদীপের ওকে দোষারোপ করা। সুদীপ্তার মুখ চোখ কালো হয়ে যায় অভিমানে। ঘরে চলো বলে রত্নদীপ। সুদীপ্তা ওর কথা মতোই দরজাটা বন্ধ করে ঘরে চলে আসে। রাত বাড়তেই সুদীপ্তার মনে হয় ওই বয়স্ক ভদ্রলোকটি এখনো বসে রয়েছে আর ওদের মিলন দৃশ্য দেখছে। না, লোকটির সাথে খোলামেলা কথা না বললেই নয়। সুদীপ্তা ব্যালকনির দরজাটা খোলে। রত্নদীপ তখন ঘুমিয়ে পড়েছে। যা ভেবেছিল ঠিক তাই, ব্যালকনিতে বসে রয়েছে লোকটি, এখন আরো বেশি কাছে, বিছানা ছেড়ে উঠে এসে ওদেরই ঘরের দিকে মুখ করে। একটা কথা বলুন তো, আপনি কেন আমাদেরকে এরম করে জ্বালাতন করছেন? আমরা ঘুরতে এসেছি, একটু শান্তিতে ঘুরতে দিন না। কেন? তুমি আমাকে ভুল ভাবছো। আজ থেকে 20 বছর আগে এখানে আমি আমার পাপকে রেখে গিয়েছিলাম আমারই সন্তানকে, এইখানকারই একটা মেয়ে ছেলের সাথে। পরবর্তীতে বছর 5 পরে যখন ফিরে আসি জানতে পারি সে মৃত। বাচ্চা মেয়েটিকেও দেখেছিলাম, কিন্তু তখন আমি বিবাহিত পুরুষ, আমার ঘরে আমার সন্তান রয়েছে। এর ঘটনার পরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। আমার মেয়ে জামাই প্রথম হানিমুন করতে আসে দীঘাতে। এসেই দীঘার অতলে চলে যায় আমার মেয়েটা। এক মেয়েকে এইখানে জন্ম দিতে গিয়ে, মেয়ের পিতৃ পরিচয় গোপন রাখতে গিয়ে আর এক মেয়েকে দীঘাতেই ভাসিয়ে দিয়ে গিয়েছিলাম। তোমার মুখের সাথে আমার মেয়ের মুখের বিস্তর মিল। কিন্তু আপনি যে বললেন আপনি নাকি দেখতে পান না। হ্যাঁ, অস্পষ্ট নজরেও আমি আমার মেয়েকে কখনো ভুলতে পারি না। তাই তোমাকে ভালো করে লক্ষ্য করছি, যাতে তোমার কোনো। কিন্তু আপনার এই ভুয়ো কথা কেউ বিশ্বাস করবে না। ভুয়ো নয় বলে লোকটি ওনার লাগেজ খুললেন এবং সেখান থেকে বার করলেন বহু পুরনো একটা ফটোগ্রাফ। হুবহু মুখের মিল দেখে অবাক হয়ে যায় সুদীপ্তা। পরের দিন সকালবেলা রত্নদীপের ঘুম ভাঙতেই সে সুদীপ্তাকে খুঁজে পায় না। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলে সে দাঁত বের করে বলে, আগে পাশের হোটেলে গিয়েছে, আবার কার খোঁজ করতে। সে কি, ও আবার কার কাছে গেছে? পাশের হোটেলে খোঁজ করতে গিয়ে রত্নদীপ জানতে পারে সুদীপ্তা সেই বয়স্ক ভদ্রলোকটির বেডরুমে অনেকক্ষণ নাকি এসেছে, সেই ভোরের দিকে। দরজা খুলে সুদীপ্তা মুখোমুখি হয় রত্নদীপের। রত্নদীপ বলে, ছি ছি, এই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি?
হ্যাঁ, তুমি এত বড় কুলোটা, এত বছর সংসার করে শেষ পর্যন্ত আমাকে তুমি এই প্রতিদান দিলে? রত্ন, বিশ্বাস করো, উনি খুব অসুস্থতায় ভুগছিলেন, তাই ওনার খুব শ্বাসকষ্ট উঠেছিল, ওই জন্য। হ্যাঁ, আর তুমি ওনাকে শ্বাসকষ্টের ইনহেলার মারতে এসেছিলে, তাই না? প্লিজ ভদ্রভাবে কথা বলো, এমন করে বলো না। চুপ করো, তোমার চরিত্র সম্পর্কে সবকিছু আমার জানা হয়ে গিয়েছে। তুমি বাড়ি চলো, তোমাকে আমি দেখে নেব। কি করবে তুমি? ডিভোর্স দেবো তোমাকে। কথাটা শুনে সুদীপ্তা চুপ হয়ে যায়। 10 বছরের জীবনে শেষ পর্যন্ত এমন একটা অপবাদ। সন্তানহীনতায় ভোগা সত্ত্বেও যেই রত্নদ্বীপ কোনোদিন সুদীপ্তার চোখে আঙুলে কথা বলেনি, সে আজকে ওর চরিত্রতে কালিমা দিচ্ছে। বিশ্বাস করো, আমি সত্যি। বিশ্বাস করো বাবা, ও আমাকে। আপনি চুপ করুন, বুড়ো বয়সে ঢ্যাম নামি গেল না সালা। বলে সেই দিনই অনেকটা টানতে টানতে সুদীপ্তাকে নিয়ে জোরপূর্বক লোকাল ট্রেনেই বাড়ি ফিরে আসে রত্নদ্বীপ। আর বাড়ি ফেরার পরই পুরো ব্যাপারটা চিৎকার চেঁচামেচি করে বাড়ি শুদ্ধ লোককে জানিয়ে দেয়। লজ্জায় মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে সুদীপ্তা। শ্বশুর শাশুড়ি ওর মুখের দিকে তাকায় না। এত বছরের ভালোবাসার বৌমার এমন একটা রূপ, অথচ দোষী কাঠগড়ায় দাঁড় করিয়ে দোষীটি কি দোষ করেছে তার কিছু বলার আছে কিনা সেইটা জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ কেউ করল না। আবার এসেছে সুদীপ্তা দীঘা সুন্দরীকে দেখতে, তার ছোট্ট মেয়েটিকে নিয়ে। বর্তমানে মেয়েটির বয়স 7 বছর। ডিভোর্স হয়ে গিয়েছিল রত্নদ্বীপের সঙ্গে মিউচুয়ালি। খোরপোশ বাবদ একটা অঙ্কের টাকা দেয় রত্নদ্বীপ, সেটা আদায় করে নিয়েছিল সুদীপ্তা, আর শিখিয়ে দিয়েছিল সেই বয়স্ক ভদ্রলোকটি। বলেছিলেন, তোর নিজের অধিকারটা তুই বুঝে নিবি। 10 বছরের সংসারের জীবনে যেই মানুষটা তোকে এতটুকু বিশ্বাস করে না, তার সাথে তোর কিসের সংসার খেলা রে মা? তুই আমার কাছে চলে আয়। আমার কেউ নেই, মেয়ে নেই, বউ নেই, জামাই বিয়ে করে চলে গিয়েছে লন্ডনে। তুই থাক আমার কাছে। ভ্রমণ করতে গিয়ে নতুন এক সঙ্গিনীকে পেয়েছি, তার সঙ্গে সঙ্গে এক নাতনিকেও। সুতরাং আমার ভ্রমণ সার্থক। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।